আমরা আছি আজকে দুই প্রজন্মের দুই কবিকে নিয়ে। আমাদের কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল আছেন আমাদের সাথে, আর আছেন হলো যে আমাদের ফারুক আহমেদ। সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আপনি অনেক কষ্ট করে আসলেন আজকে, আসলে মানে কি বলবো, কানাডা থেকে আসছেন, স্টুডিওতে আসছেন? না, শুধু শুধু কানাডা থেকে আমার প্রোগ্রামে চলে আসলেন আপনি? না, কানাডা থেকে আসার চেয়ে বড় কথা হচ্ছে যে মিরপুর থেকে অনেকটা যুদ্ধ করে, জামের সঙ্গে যুদ্ধ করে, তো অনেক সময় কিন্তু জামটাকে আমি উপভোগ করি। আচ্ছা, দীর্ঘদিন পর, কারণ জামটা একটা মজা, সেখানে নিজের মতো করে ব্রেডটাকে কাজে লাগানো যায়। কিন্তু যখন কোনো প্রোগ্রাম থাকে, একটা টাইম টু মেনটেন করতে হয়, তখন কিন্তু একটা মানে একটা মানসিক একটা চাপ থাকে যে পারছে না, অন্য দিকের কাজগুলো হচ্ছে না। না তো আসে, ভালো লাগলো যে একটা অন্য ধরনের চ্যানেলে আমি এই প্রথম মুখোমুখি হচ্ছে আর কি। কারণ এখন তো অনেক সুযোগ, চ্যানেলগুলো ছাড়াও ফেসবুকের মাধ্যমে লাইভ হয়ে যায়, তো এটা আমার প্রথম। আপনি ফেসবুক লাইভে অনেক মানে আপনাকে দেখা যায়, আপনি কানাডায় বসেই ফেসবুক লাইভ করেন। না, এটা করার একাধিক কারণ আছে। একটা হচ্ছে যে আমরা সংবাদপত্র নিয়ে, আমি এবং মাহবুব উসমানী একটা প্রোগ্রাম করি গণমাধ্যমে কানাডা। যেহেতু আমিও সংবাদপত্রের সঙ্গে জড়িত, উসমানীয় কাগজের সঙ্গে জড়িত, ফলে আমরা সেখানে কানাডার খবর, বাংলাদেশের খবর, এবং খুব পপুলার অনুষ্ঠান এটা আমরা করি। আর এই অনুষ্ঠানটা কিছুদিনের যাবৎ স্থগিত। লাইভটা এই জন্য করি যে অনেক লোক যারা আমাকে চেনে না বা যাদের সম্পর্ক আমার মানে ওইভাবে যোগাযোগটা হয়নি, আমার ইয়ের বাইরে, যারা বৃত্তের বাইরে, যাদের সঙ্গে দেখা হয়নি, তাদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ হয়। যদি এক যোগাযোগ হয়, এক ধরনের যোগাযোগ হয়, আমি তাদের সারাটা পারি না, আমি শুধু আমার মতো করে বলে যাই, মানে মানে মনোলগের মতো একবার বলে যাই। কিন্তু তারপর আমি একটা ফিডব্যাক পাই, আমি যে লেখাটা লিখছি, আমি যে চিন্তাটা করছি, বা আমার পুরনো স্মৃতিচারণগুলো করছি, এটা আমার এক ধরনের বড় প্রাপ্তি। কালকে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম উত্তরায়, সেখানে দেখলাম যে অনেক লোক চিন্ত, যেটা প্রায় 20 বছর আগে আমি যখন বিটিভিতে প্রোগ্রাম করতাম, দৃশ্য সৃষ্টি বা নাটক লিখতাম, তখন একটা সাড়া পেতাম যে কেমন লাগলো, মানুষের বলতেন। কিন্তু এখন যেটা দেখছি, একটা বিকল্প তৈরি হয়েছে। এটা আমাদের জন্য খুবই একটা মানে ভালো দিক যে আমরা কোনো প্রতিষ্ঠান বা কোনো চ্যানেলের মধ্যে আমরা নির্ভর করতে হয় না, আমরা আমাদের কথাগুলো বলতে পারি। ফলে যে জিনিসটা হচ্ছে যে ফেসবুকে আসলে অনেকেই জানে, চেনে, এবং মনে হয় যেন তাদের সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে, ইন্টারঅ্যাক্ট করা যাচ্ছে। ফারুক আহমেদের কথা শুনেই আপনি আমার প্রোগ্রামে আসছেন, আমার এটা বলতে হয়, মানে ভালোবাসা টান, মানে উনি বারবার বিষয়টা কি আমি ফারুকের সঙ্গে বলছিলাম যে আমরা বাইরে থেকে আসি খুব কম সময় নিয়ে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ছুটি নিয়ে। তো এখানে অনেকগুলো চ্যানেল হয়েছে, ভালো দিক রয়েছে, কিন্তু প্রতিদিনই একটি প্রোগ্রামে, একটি চ্যানেলে গেলে আমাকে 26 দিন 26টা চ্যানেলে যেতে হয়। তো ফলে আমি একদম নির্বাচিত, আমার এটা আমি যেতে চাই, কিন্তু আমার সময়ের জন্য হয় না, আমি এটা। তো ফলে আজকে এখানে আসার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ফারুক আমাকে স্নেহ করি, আমার ছোট ভাইয়ের মতো, মানে ওর উপর নানান রকমই থাকে, আবদার থাকে, ও আমার আবদার মানে ফেলতে পারে না। যেমন আমি যদি আস্তে আস্তে সাহিত্যের দিকে যাই, যে আমি যে বঙ্গবন্ধুর কিনে কাজ করি, তো এই কাজটা যখন আমি করছিলাম, 100 কবিতা নির্বাচন করবো, ফারুককে বললেন, ফারুক আমার একটা বঙ্গবন্ধুর কবিতা লিখতে হবে। ফারুক আমার কাছে সময় নিল, এবং সে বললো যে দুলাল ভাই, আমি তো লেখা হয়নি, আমি ভাবছি সব সময়, আমার একটা সুযোগ করে দিলেন, আমি একটা কবিতা লিখবো। তো এই যে ফারুক আমার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলো না, আজকে যখন বললো দুলাল ভাই চলেন আমরা যাচ্ছি, উনি আমাকে বাসা থেকে নিয়ে আসলেন। হ্যাঁ, তো ফলে ফারুকের জন্য আসা, শুধু ফারুকের জন্য না, সব মিলিয়ে যে একটা অন্য ধরনের অভিজ্ঞতা হবে। হ্যাঁ, আপনার 3 মিনিটের কবিতা বইটাও তো বেশ পপুলার হয়েছে, মানে ফেসবুকে বেশ কথাবার্তা চলছে আর কি। আমরা যেটা নির্ভর করি এখন ফেসবুকের উপরই। তো না, এটার কারণটা এই জন্য যে যেহেতু আমি লাইভে আসছি বা আমি ফেসবুকে পোস্ট করেছি, আগে তো আমরা পত্রপত্রিকার উপর নির্ভর করতাম, কিন্তু এখন যে সোশ্যাল মিডিয়ার যে প্রচারটা, এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, একটা জিনিস ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, অনেকেই নানা ধরনের মন্তব্য করেছে কবিতাগুলো, আর এই কবিতাগুলো না একটু নিজের কবিতা সম্পর্কে নিজের বলা খুবই কঠিন, কিন্তু আমার বিশ্বাস যেটা, যে আমি আমার আগের যে বইটি ছিল, যে সঙ্গমের ভঙ্গিগুলো, যে স্টাইলের কবিতা, সেখান থেকে আমি বেরিয়ে আসার চেষ্টা করেছি। আমি এই কবিতাগুলো একটু তেস্তা কবিতা, একটু অফ ট্রেকের কবিতা, গতানুগতিক কবিতার বাইরে, মানে পাঠকের ভাবতে হবে, কিন্তু একটা রিলেশন আছে, একটা উপদেশমূলক ব্যাপার আছে। যারা পড়বেন, যারা পড়ছেন, বা যারা মন্তব্য করছেন, আমি তাদের মন্তব্যে আমি করি। কেউ খুব এমনও মন্তব্য করেছেন, মানে বাজে মন্তব্য করেছেন, আমি সেটা সম্মান সাথে নিচ্ছি, বা আমি সেটা বিচার করছি যে কেন বলছেন, তার দৃষ্টিভঙ্গি থেকে। ফারুক আহমেদ, আপনার বই আসছে এবার। আমার একটা বাচ্চাদের বই আসার কথা, মানে আলোঘর থেকে। হ্যাঁ, আলোঘর থেকে। গহীনের নাম ইউজ করেছেন। গহীনের নামেই স্বাভাবিক, কারণ গহীনের প্রতি তো কবিতা বা অন্যান্য লেখার থেকে বেশি মুগ্ধতা আমার। হচ্ছে গহীনের নাম ইউজ করতে পারা, সেটা আমার খুবই আনন্দের। সেজন্য গহীনের নামটাই আসলে, একটা ক্যারেক্টার তো লাগবেই।
না আমি ওকে ফেসবুকে মাঝে মাঝে দেখছি, আমি খুব মানে আমার কাছে খুব ভালো লাগছে যে গহিনা একটা চরিত্র। হ্যাঁ, বাচ্চাদের বই তো আমরা ওরকম পাই না, ভালো বই পাই না, মানে এটা একটা ভালো বই হবে আমরা ভাবছি আর কি। যে না ফারুক শুধু ফারুক মানুষ সব্যসাচী, আমি এই জন্যই বলবো সব্যসাচী ও ভালো গল্প লিখে, ভালো আপনার উপন্যাস আছে একটা না? উপন্যাস একটা আছে। আমি ওই জায়গায় যাচ্ছি যে ভালো গল্প লিখে, উপন্যাস আছে, কবিতা লিখে। আমি ছোটদের ব্যাপারটা জানি না, কিন্তু ছোটদের যে ওর গহিনের সঙ্গে ওর যে সম্পর্কটা, হ্যাঁ পিতা পুত্রের একটা বন্ধুত্ব সম্পর্ক, সেটা আমি ফেসবুকের মাধ্যমে পাই। আর ফারুকের আরেকটা গুণ আছে যে সম্পাদনা করে, হ্যাঁ সে সম্পাদনা কিন্তু খুব নিষ্ঠুর, কিন্তু খুবই নিষ্ঠুর। আমার লেখা ভালো না লাগলে সে চাপে না। যাই হোক, এগুলো কিন্তু একটা গুণ, আমি দোষ হিসেবে দেখছি না। এবং ফারুকের কবিতা আমি প্রভাবিত হই, আমি তরুণদের কবিতা সবসময় পড়ি। ফারুকের অনেক কবিতা আছে আমাকে মুগ্ধ করে। আমি এই মুহূর্তে মনে পড়ছে যে ওর কবিতা আমাকে স্মৃতির মধ্যে নিয়ে যায়, ওর কবিতা আমাকে মানে অন্য একটা জগৎ। সরষে ফুলের বড়া খেতে ইচ্ছে করে। সেটা আমি বলতেছিলাম, আজকে সকালে সরষে ফুলের বড়া খেয়ে আসছি। যাক, তাহলে আমাকে কেন তুমি বললে না? এটা কাকতালীয় ভাবে কালকে রাতে সরষে ফুলটা হয়ে গেছে, সরষে ফুল চলে আসছে, কারণ আমি সুদূর ভৈরব থেকে। বাহ। তো আমি গ্রামের ছেলে, আমরা ওই সরষে ফুলের বড়া খেয়েছি, কিন্তু এটা ভুলে গেছিলাম, আমার স্মৃতির মধ্যে একদম ছিল না। কিন্তু ওর কবিতা পড়ার পর না আমি মানে অভিভূত হয়ে গেছি, সজীব হয়ে গেছে, আমি আমার কৈশোরে চলে গেছি। তো ফলে এটা ওর শক্তি, যে কবিতার মাধ্যমে আমাকে কৈশোরে নিয়ে যায়, আমাকে আবার সবুজ করে তোলে, আমার স্মৃতিকে নাড়া দেয়। আমি ফারুকের কবিতা পড়ে এই বিষয়গুলো আমি পাই। এবং ওর গল্পের বইটা অসাধারণ একটা সুন্দর নাম, নামটা হচ্ছে আজিজুল, একটা গোপন নামটা। হ্যাঁ, যে এই যে একটা চরিত্রকে, হ্যাঁ আমি গতবারে লিখেছিলাম ওনার বই নিয়ে একটু। আচ্ছা, তো গহিনা একটা বাস্তব চরিত্র পাইনি, আমি বুঝতে দেখতে পারিনি। আপনি দেখেনি না? আমি দিয়েছিলাম আপনার বই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়? মিস করেছি। এমনি ফেসবুকেই পোস্ট করা আর কি। আপনার পাঠশালা নিয়ে একটু বলেন। পাঠশালাটা হচ্ছে যে প্রায় 20-22 বছর হলো প্রতিষ্ঠানটি। আমি যখন আজিজ মার্কেটে বসতাম, টুকটাক বিজনেস করতাম, মিডিয়ার সঙ্গে, প্রকাশনের সঙ্গে, বা নাটক তৈরি করতাম, অ্যাড তৈরি করতাম। তখন যেহেতু আমি বইয়ের জগতের লোক, আমি ভাবলাম যে একটা বইয়ের দোকান দিলে মনে ভালো হয়। প্রথমে ছিল যে নিজের বইগুলোই বিক্রি করব, নিজের বইগুলো। হ্যাঁ, তো এইদিকে তো বইয়ের দোকান ছিল না। আজিজ মার্কেট আস্তে আস্তে বইয়ের মার্কেট হয়। সব দোকানগুলো ছিল বাংলা বাজার যাওয়া খুব কঠিন। তো এখানে বিজয়ের একটা দোকান ছিল, আমরা কয়েকজন মিলে টুকরো টুকরোভাবে আমরা শুরু করি। এবং আমার দুটি প্রকাশনী, একটা স্বরব্যঞ্জন আর একটা হচ্ছে পাঠশালা। স্বরব্যঞ্জন থেকে বড়দের বই করি, যেমন শামসুল রহমানের গল্প বই বেরিয়েছে, কামাল চৌধুরীর বই বেরিয়েছে, শাহাবুদ্দিন আগরির বই বেরিয়েছে, শিহাব সরকারের বই বেরিয়েছে, কাজী নজরুলের বই বেরিয়েছে। আর বাচ্চাদের জন্য আমরা চিন্তা করলাম যে তরুণদেরকে, মানে যারা বড় হচ্ছে, নতুন পাঠক, তাদের জন্য আমরা কি করতে পারি। বাচ্চারা স্কুলে যায়, বাচ্চারা কোথায় যায়, পড়তে যায়, খেলাঘর তাদের যে স্কুলটা। তো পাঠশালা নামটা কিন্তু ওই কারণেই, যে ওইখান থেকে পাঠ করবে, ওইখান থেকে শিখবে, ওইখান থেকে তারা পাঠ্য বইয়ের বাইরেও তাদেরকে যে পড়াশোনা করতে হয়, এই চিন্তা থেকে আমরা এই পাঠশালাটা করি। তো আমি যেহেতু দূরে থাকি, একসময় আমি ইনভলভ ছিলাম। আমি খুব সৌভাগ্যবান যে আমার লোগোটা করে দিয়েছে হাশেম খান, হ্যাঁ, বা কায়ুম চৌধুরী আরেকটা করেছে, যে এত সুন্দর করে বাচ্চাদের ফিগার দিয়ে, বা আমি এই সহযোগিতা পেয়েছি। এবং একটা মজার ব্যাপার যে আমি প্রকাশকদের কাছে কৃতজ্ঞ। আমি যখন শুরু করলাম, আমার কাছে 1 পয়সা ক্যাশ ছিল না। আমি একটা চিঠি লিখলাম বাংলাবাদের সমস্ত প্রকাশককে যে আমি একটা বইয়ের দোকান করছি, আপনারা হেল্প করেন। এবং আমি একদিনে 3 লাখ টাকার বই আমি আনছি। হ্যাঁ, এই যে তারা যে আমাকে পছন্দ করছে বা তারা যে হেল্প করছে, এইভাবে কিন্তু প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন হয়তো ওইভাবে আমরা চলতেছে না, কিন্তু তারপরে দুজন লোক কাজ করে তাদের পরিবার চলছে। আমি দূর থেকে একটু সহযোগিতা করার চেষ্টা করি, প্রতিদিন খোঁজখবর নেই, বই বেরোচ্ছে। আমরা আশা করছি আগামীতে আমি যখন ফিরে আসবো, আসার প্রস্তুতি নিচ্ছি, এটা আরও ভালোভাবে দাঁড় করাবো। যাতে আমি এটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে করিনি, আমি করেছি একটা স্বপ্ন থেকে, যে পাঠশালা একটা, এখান থেকে মানুষের মানে চিন্তা চেতনার একটা বিকাশ ঘটবে, পাঠক তৈরি হবে, এই দৃষ্টিভঙ্গি থেকে। আপনি তো গীতিকার। ওয়ান্স আপন এ টাইম। আমি জানতাম না আপনার এই গানটা যে আপনার লেখা, যে বাংলাদেশ, এটা তো আমাদের মুখস্থ। এই গানটা তো আমরা আগে শুনতাম। কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম, যে সেটা হচ্ছে যে আমরা যখন গান লিখছি, খুব কঠিন ব্যাপার ছিল। 25টা গান জমা দিতে হতো রেডিও এবং টেলিভিশনে, তারপরে তারা সিলেকশন করতো, বোর্ড হতো, তারপর আমাদেরকে ওয়ার্ডশিট দিতে, পারমিশন দিতে, আমরা গান লিখতে পারতাম। একটা গান লিখে আমরা 1 টাকা পেতাম, সম্মানিত ছিল। এবং সেই যে চিঠিটা আমাদেরকে দিয়েছে, খুব মজার ব্যাপার, সেইখানে লেখা ছিল 82 সালে কথা বলছি, রেডিওতে, যে পূর্ব পাকিস্তানের স্থলে বাংলাদেশ পরিত হইবে, একটা সিল মারা ছিল। মানে তখনও যেন পাকিস্তানের এটা গন্ধটা, ঘ্রাণটা, এগুলো আছে, সেই সময় থেকে দিয়েছে। এবং
সেই সময় আমরা সুরকারের পিছনে দৌড়াতাম, যেতাম, এবং কবিদের গানের প্রতি মানুষের একটা আলাদা মানে ব্যাপার আছে। সৈয়দ হক, শামসুর রহমান বা জাহিদুল হক, এদের গানগুলো কিন্তু অন্যরকম। আবিদ আনোয়ার, নাসির আহমেদ, কবিদের গানের একটা কাব্যিক ব্যাপার থাকে, এবং সৈয়দ হকের অনেক প্রচুর জনপ্রিয় গান আছে। তো ফলে রেডিওতে, টেলিভিশনে লিখতাম, ক্যাসেটে বেরোতো, সিনেমাও 2-4টা লিখেছি, কিন্তু এই গানটা অনেক মানে পপুলার গান, শাকিল আর শুভ্রর গান। এই গানটা দিয়ে একসময় খবরের আগে পরে বিটিভিতে প্রচুর প্রচুর বাজাতো, এবং এইটা মানে স্টেডিয়ামে বিজয় দিবসে হয়ে গেছিল, শেখ হাসিনা সালাম নিতেন ওই যে ডিসির পাশে। তো এখন আর গান লেখাটা হয় না, গান লেখাটা দূরে থাকি, আর এত মানে বেড়ে গেছে, কাজের পরিধি বেড়ে গেছে, গানটা হয় না। আমার আরো কিছু জনপ্রিয় গান আছে, আমার প্রিয় গান এটা ছাড়াও, যে ওই পতাকায় তাকিয়ে দেখি আমার মায়ের শ্যামলা মুখ, এ দেশ আমার মায়ের আরেক নাম। এবং আমি খুবই গর্বিত, এবং আমি খুবই নিজেকে খুব মনে করি যে আমার গান গেয়েছে, সুর করেছেন আব্দুল হাদের মতো সুর, খন্দকার নুরুল আলম, ফিরোজা বেগম গান গেয়েছেন, নিরুফার ইয়াসমিন গান গেয়েছেন, সাবিনা ইয়াসমিন গান গেয়েছেন। তো এখন আর লেখা হয় না। ফারুক ভাইয়ের কি অবস্থা বলেন, আপনার লেখালেখি? আর আমার তো ওই যে বই বেরোচ্ছে, এছাড়া আপাতত কোনো লেখা হচ্ছে না। কবিতাও একটা যে লেখা হচ্ছে ব্যাপারটা সেরকম না আর কি। গল্প আর আসবে না, আর কোনো বই আসছে না এই বছর আসছে না আর কি। সামনে হয়তো কোনো কিছু যদি লেখা হয়, যেরকম হচ্ছে যে একটা পাণ্ডুলিপি খুঁজে পেলাম কবিতার, সেটা হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ বেশ অনেক বছর আগে করতে, ওদেরকে খোঁজ নিলাম, ওদের কাছে সেই বইটা নাই প্রথমত। দ্বিতীয়ত ওদের যে সূচিপত্র, যেটা ওই যে ওটা কি বলে বুক লিস্ট, সেখানেও নাই। তো আমি প্রকাশককে জিজ্ঞেস করলাম যে এটা কি নাম নাই, আমি তো জানি না। তো বললো যে অনেক বইয়ের নাম এরকম ভাবে চলে গেছে আর কি। আমি বললাম সেটা বোধহয় জানানো উচিত ছিল। ওই বা হইতেছে আরেকটা ব্যাপার, আমি এবার জিজ্ঞেস করবো, তার মানে হইতেছে যে প্রিন্টেড কপি অলরেডি শেষ, তাহলে আমি লেখক হিসেবে, কবি হিসেবে অনারিয়ামটাও পাই নাই। তো এরকম একটা দেখা যাচ্ছে যে পাণ্ডুলিপি, ওই বইটার নাম কি ছিল, অবজ্ঞা ফল আবেগ সকল বিবিধ নামে কবিতার বই। এটা অনেক আগে 2011 বা 12 এরকম হবে আর কি। তো এটা আমি অন্য হয়তো আগামী বছর কোনো প্রকাশনীকে দিয়ে দিব, কারণ কবিতার বই তো বাজারে থাকা দরকার আর কি, বা একটা বই বাজারে থাকা দরকার। এছাড়া আপাতত ওই অর্থে লেখা হচ্ছে না, কিন্তু লেখার ভেতরে ঢুকতে চাই আর কি। কারণ হচ্ছে যে অন্য সব কিছুই শেষ পর্যন্ত এক ধরনের মেকি মনে হয়। এক হচ্ছে লেখা, দ্বিতীয় হচ্ছে এই যে ট্রাভেল, তৃতীয় হচ্ছে গহীন। এই ব্যাপারগুলা এক ধরনের ঘোর আছে, এছাড়া অন্য সবকিছুই আসলে জাস্ট মেইনটেইন করে বা এক ধরনের সাময়িক আনন্দ মনে হয়, তারপর মনে হচ্ছে না এগুলো আসলে নট নেসেসারি, বা হয়তো সেইটা আমাকে শেষ পর্যন্ত আনন্দের ভেতর নিয়ে যাচ্ছে না, আনন্দ মানে ঘোরের ভেতরে। ফলে হইতেছে যে লেখালেখিতে ফিরতে হবে আর কি। এই যে দুলুল ভাই এখনো দাদার্সে লিখে যাচ্ছেন, বা আমাদের সিনিয়র অনেকেই লিখছেন, কিন্তু আমরা আসলে খুব সম্ভবত একটা এমন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যে আমাদের আসলে লেখার বাইরেও অনেক আনুষঙ্গিক ব্যাপার আমাদেরকে ঘিরে ধরছে। ফলে ঘিরে ধরার ফলে আমরা আসলে পুরোপুরি লেখার ভেতর থাকতে পারছি না। কিন্তু আমি মানে ব্যক্তিগতভাবে চাই, বা মানে টোটাল অস্তিত্ব দিয়ে চাই যে লেখালেখির ভেতরেই থাকি, কবিতার ভেতরেই থাকি। এই হ্যাঁ, আপনি লিখছেন ঠিক আছে, তো লেখার মতো ওরকম আসলে কি ফিডব্যাক কি পাচ্ছেন? ফিডব্যাকের জায়গাটা তো এটা একটা অন্য ব্যাপার। যেটা হচ্ছে যে আমি আমার যদি ব্যক্তিগত কবিতার কথাই বলি, আমার নিজের কিছু বিষয় আছে যে আমি আসলে জীবনে 2-4টা হয়তো সনেট লিখছি বা ছন্দে লেখার চেষ্টা করছি, কিন্তু আমার মুগ্ধতা হচ্ছে চিত্রকল্প তৈরির দিকে, আমার মুগ্ধতা হচ্ছে একটা দৃশ্য তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, ফলে আমি আমার মতো আলাদাভাবে লেখার চেষ্টা করি, এবং আমি মানে নিজে সম্পাদনার সাথে যুক্ত আছি, প্লাস হচ্ছে অনেক কবিতা এমনিতে পড়া হয় বা লেখা পড়া হয়। তো যেটা আমার মনে হয় যে মানে যারা হইতেছে এই পুরস্কৃত হচ্ছে, যারা অনেক ফিডব্যাকের যে জায়গাটা বিবেচনা যদি করা হয়, সেই ক্ষেত্রে হইতেছে আমি কোনো মতেই একটা লাইন আবিষ্কার করতে পারি না ওদের কাছ থেকে। হ্যাঁ, হয়তো 20টা কবিতা করে, এবং হইতেছে যে এরপরে হচ্ছে আমি মনে করি যে আসার আমার কাছে দেখা হওয়ার পরে, ভাই আমি এই কবিতার বইটা বের হয়েছে, আমি আর কোনো আগ্রহ বোধ করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তো কবি মানে হইতেছে, বা আমি লেখক, আমি এক করতে মানুষের সঙ্গে এক ধরনের যুক্ততা থাকবে, কিন্তু লেখার জায়গাটা কিন্তু আমার একটা অহংকার আছে। আমি নিজে সাহিত্য সম্পাদক, প্রতি বছর বই বের হয়, আমি কেউ বলতে পারবে না যে বলি যে আমার বইয়ের কাভারটা ছাইবেন বা ইত্যাদি ইত্যাদি। কিছু তরুণ কবি বা লেখকদের দেখি যে বইমেলা আসার আগে বইয়ের পাণ্ডুলিপি বগল দাবা করে প্রত্যেকটা পত্রিকা অফিসে ঘুরতেছে যে আমার তো বই বের হচ্ছে, বা হইতেছে
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশেপাশে আপনার তো ওই ঘুরছে। জায়গাটা আছে, আপনি না, ইউজ করতে পারেন। আমি তো হ্যাঁ। লেখক হিসেবে আমার সেই পার্সোনালিটিটা আছে যে আমি এটা ইউজ করব না, কারণ আমি তো লিখি, আমার তো দ্যাটস এনাফ। হ্যাঁ, আমি ভালো যদি লিখি সেটা এক ব্যাপার, সে পাঠক নিবে, বা পাঠক নেয়া মানে পাঠক কে, পাঠক কারা, সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ, এই ওই দিন এক ভদ্রলোক মন্তব্য করতেছিল আমাদের সাংস্কৃতিক দুই কবির কথা বলতেছে যে এই দুই কবিতা নেওয়া যায়, এছাড়া আরগুলা একটা বাজে ওয়ার্ড ইউজ করছে। তো আমার ওকে মনে হলো যে ওরা যে দুই কবির কথা বলছে জনপ্রিয় একজন আমি নিজেও পছন্দ করি, তারপর আমার মনে হয়েছে যে ওর উত্তর ছিল যে তোমার স্টাডি দৌড় হচ্ছে এই পর্যন্ত, ফলে তুমি তো আর কাউকে নিতে পারবে না। হ্যাঁ, তো ফলে হচ্ছে যে এই ফিডব্যাকের ব্যাপারটা আমি অনেকভাবে আমি নিজে ইগনোর করি কেন, এক হচ্ছে এই দল তৈরি করা আছে, এক একটা গোষ্ঠী তৈরি করা আছে, আমরা এক গোষ্ঠী আমার বন্ধু ওর পিঠ চাপড়াইতে হবে। হ্যাঁ, এবং যে পিঠ চাপড়াচ্ছে দুর্বল, যে যার পিঠে চাপড়াচ্ছে সেও দুর্বল। হ্যাঁ, ফলে ইগনোর, এটা আমি বিবেচনার মধ্যেই নিচ্ছি। ওরা কি টিকে যাচ্ছে দলবাজি করে? আপাতত সাময়িকভাবে টিকে যাওয়ার ব্যাপারটা হচ্ছে বেনিফিটেড হচ্ছে, টিকে যাওয়া তো অনেক দূরের ব্যাপার, বেনিফিটেড হচ্ছে। হ্যাঁ, ওই যে একটা জায়গায় কাজ করতে যাচ্ছে, বেনিফিটেড, আনন্দ পাচ্ছে। ধরেন আমি যদি নিঃসঙ্গ থাকি, বা আমার আর দুইজন ভালো কবির সঙ্গে আমার বন্ধুত্ব আছে কবিতার জায়গায়, ফলে আমি কথার কথা বলি, খুবই মানে সিম্পলি বলি যে আমি এক জায়গায় ট্যুর করতে যাব, আমার তো বন্ধু নাই, বন্ধু থাকবে আমার ছোটকালের বা অন্য বন্ধুদের, লেখক বন্ধু নাই। কিন্তু এই অপেক্ষাকৃত দুর্বল বা কবি বা লেখকরা, তাদের তো অনেকটা সার্কেল আছে, ওরা একটা ট্রাভেলও করে দল বেঁধে, হ্যাঁ, একটা আড্ডাও দেয় দল বেঁধে। হ্যাঁ, সময়গুলো পার করতেছে। আবার হচ্ছে এই ধরেন যে একটা প্রোগ্রাম, একটা টিভি প্রোগ্রাম বা একটা বাংলা একাডেমিক প্রোগ্রাম, অমুক প্রোগ্রাম, দল বেঁধে না, দলের একজন থাকলে অন্যরাও ঢুকে যাবে। হ্যাঁ, কিন্তু আমি তো এই দলের ভেতর না, আমি নিজে প্রায় 20 বছর ধরে সাহিত্য সম্পাদনা করি, কিন্তু আমি এগুলাকে খুবই অপছন্দ করি। অপছন্দ মানে এটা তো লেখক সুলভ না ভাই। আমি লেখক হিসেবে আমার এক পার্সোনালিটি রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি একটা ভালো কবিতাই লিখতে পারছি না, আমি এগুলো কেন করতে যাব? এটা তো অন্য কাজ। বরং হইতেছে যে যেটা হচ্ছে আমি এই পছন্দ করি যে সাহিত্যের জায়গাটা বিক্রি করে আমি কোনো কিছু আর্ন করতে চাই না, আমি অন্যান্য কাজ করার চেষ্টা করি। আমি একটু ফারুকের সঙ্গে যুক্ত করতে চাই এইভাবে যে আমি যতটুকু ফারুককে দূর থেকে চিনি, কাছ থেকেও জানি, কারণ এক হিসেবেও আমার কিন্তু সহকর্মী, আমি ওই ইত্তেফাকের সঙ্গে সামান্য একটু যুক্ত। তো ফলে যেমন আমি যখন ইত্তেফাকের যুক্ত ছিলাম না, তখন কিন্তু আমার জন্মদিনের খবর ছাপ করতো। আমি যখন ইত্তেফাকে যুক্ত হয়েছি, তখন ওর বিবেচনা, ওর সঙ্গে এটা মিলে যায়। আমি কখনো প্রভাবিত করিনি যে আমার 4-5টা করে বই বের হয়, আমি কিন্তু ফারুককে কোনোদিন বলি যে তুমি আমার বইটা রিভিউ করা বা বেরিয়েছে, আমি তো বলিনি কখনো। হ্যাঁ, বা কবিতা নিও না, আমি যদি একটা গল্প দিই, ও পছন্দ হলে ছাপবে, না পেলে আমাকে দুলাল ভাই অন্য গল্প দেন। মানে আমি সম্পাদক হিসেবে আমি ওই জায়গাটা ওকে সম্মান করি, কারণ ও একটা পদ করে, এবং ও কখনো প্রভাবিত করে না। আমি ওর সামনে বলছি, আমি আড়ালেই বলছি। যেমন ও বলে যে আমার লেখার সাবজেক্ট, ওর কাছে কিন্তু অনেক লেখার সাবজেক্ট আছে। যেমন ও যে ভ্রমণ করে, ওর ভ্রমণটাকে আমি খুবই উপভোগ করি। আমার একটি ভ্রমণের বই আছে, হারিয়ে যেতে নেই মানা। ওর ভ্রমণ যখন আমি দেখি, আমি ছবিগুলো দেখি, ওর গহীনের সঙ্গে তার আর গভীর সম্পর্কটা দেখি, ওইখানে কিন্তু লেখার ব্যাপার আছে, ও ভ্রমণ কাহিনী লিখতে পারে। আরেকটি হচ্ছে যে আস্তে আস্তে আমাকে যে কথাটি বললো, ও এমন কিছু কাজ করছে এই তার বাইরে, পেশাগত প্লাস শিল্প সাহিত্যের সঙ্গে খুব ভালো কাজ করছে। আমি এখানে প্রকাশ করতে যাচ্ছি না, যেহেতু ওটা একটা প্রতিষ্ঠানের সঙ্গে সে কাজ করছে, ও কিন্তু কাজ করছে। হ্যাঁ, ভ্রমণের এগুলো সঞ্চয় হচ্ছে, এখনও তো ভ্রমণ কাহিনী লিখছে না, বা যে জিনিসগুলো আমাদেরকে উপহার দিবে মানে গ্রন্থ সংক্রান্ত, এটা অসাধারণ কাজ করছে। আর আরেকটি যেটা হচ্ছে যে ওর ভালো লাগে যে ওই দলবাজি দলাদলি ওগুলোর মধ্যে নেই, সে তার কাজটা করে যায়, কারণ ওর সময়টা নাই, কারণ সময়টা নেই, ওর সম্পাদনার সঙ্গে যুক্ত ইত্তেফাকের মধ্যে। ওটা সাময়িক পাতা দেখে ওর সব বাচ্চাদেরকে সময় দেয়, নিজের লেখালেখি নিয়ে চিন্তা করে। এক ধরনের লেখা না, উপন্যাস লিখে, গল্প লিখে, কবিতা লিখে। উপন্যাস আসবে, আর উপন্যাস এই যে আমাদের একটা বছর দুয়েক আগে অর্ধেক লেখা ছিল, একটা ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল আর কি, মানে আমাদের কবি ক্যারেক্টার গুলাকে নিয়ে বা আমাদের লেখক গুলা, ওইটা আসলে অসমাপ্ত থেকে গেছে আর কি। ওইটা কন্টিনিউ করলে হয়তো আসবে। আর মানে আমি তো সব ধরনের লেখাই লিখতে চাই, কারণ হচ্ছে মূলত কবিতা লিখতে পারি না, অন্য লেখা একটু লিখতে পারি। কবিতাটার ক্রাইসিস সবচেয়ে বেশি। কবিতা লিখতে চাই, সঙ্গে হইতেছে যে একটা কবিতায় লেখা হচ্ছে না, সেটা গল্পে লিখতে চাচ্ছি, বা আরেকটু বড় ক্যানভাসে উপন্যাস লিখতে চাই। একটা উপন্যাস তো 3 বছর ধরে মাথায় ঘুরতেছে, কিন্তু ওই যে মাথায় ঘোরার ফলে বসার যে সময়টা তো দিতে হবে, প্রিপারেশনটা লাগবে।
সেইগুলো ব্যাপারগুলো আছে আর কি। তো লিখতে তো চাই, লিখতে চাই, কিন্তু আসলে সময়ে তো আমরা একটা দুটা কি কবিতা শুনতে পারি আপনার কণ্ঠে? আপনার নিজের কবিতা? আমি আমার বরঞ্চ বঙ্গবন্ধুর কবিতা ফারুকই পড়ুক। ফারুক চালাকি করছিল যে তার বই পড়বে না, সেজন্য পড়বে না, আমি তাকে ওই বিষয়টা সুযোগ দিচ্ছি আর কি। হ্যাঁ, আমি বরঞ্চ আমার নিজের কবিতা পড়বো। তবে আমি বঙ্গবন্ধু সম্পর্কে বই সম্পর্কে বলতে গেলে আমি দুই ধরনের কাজ করেছি। একটি হচ্ছে সম্পাদনা, আরেকটি হচ্ছে বঙ্গবন্ধুর কিছু গবেষণা। আমার শিল্প সাহিত্যে সাহিত্য সংরক্ষণের শেখ মুজিব বইটি বেরিয়েছিল 93-তে, 93 সালে। তারপর দীর্ঘকাল যাবত কিন্তু আমি এই কাজগুলি করছি। পরে এই বইটি শিল্প সাহিত্য শেখ মুজিব 96 সালে বেরোলো বড় আকারে। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার আলোচনা, গল্পের আলোচনা, অ্যান্টি মুজিব চর্চা কীভাবে হয়েছে, মুজিবের মতো রাস্তাঘাট আছে, এইসব একটা পুরো গবেষণামূলক বইটি। তো দীর্ঘকালে বইটি বের হয়নি, এখন আবার পুনর্মুদ্রণ হয়েছে। এবং আমি এরপরও অনেকগুলো কাজ করছি। ইন্ডিমেটিভিল মুজিব হত্যার মামলা, সেটা কাজ করেছি। এখন তো বঙ্গবন্ধুর মানে ছড়াছড়ি বন্যা, যুদ্ধ শিশু নিয়ে একটা যুদ্ধ শিশু নিয়ে আমি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কাজ করেছি। আমি একটু পরে আসছি, এইটা একটু বলে শেষ করি। যেমন ইন্ডিমেটিভিল ওটা বই করেছি। তার একটা হচ্ছে বঙ্গবন্ধু, বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধু নিয়ে কবিতা। এটা জনকণ্ঠে ছাপা হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন বিরোধী দলের নেত্রী, আমাকে বললো বইটা বের করা, আমাকে ডেকে নিয়ে বলছিল, ওটা বই বেরিয়েছে। এবং আমি কানাডাতে গিয়েও বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী, তাকে মানে বের করেছি। এবং তাকে তার বলছিল সে নাই, আত্মগোপনের মতো ছিল। আমি কানাডায় খুনি নূর চৌধুরী এবং ডিটেলস আমি করেছি। এই তো একটা লেখা ছাপা হয়েছিল, কিন্তু এটা বড়, অনেক বড় বই। তো ফলে বঙ্গবন্ধুর কাজ করছে। এখন যেটা হচ্ছে মুজিব বর্ষ উপলক্ষে আমি কয়েকটি সম্পাদনার দায়িত্ব নিয়েছি। এবং বঙ্গবন্ধুকে নিয়ে যেসব সম্পাদনাগুলো বেরিয়েছে মানে যথার্থ হয়নি বলে আমি মনে করি, ভুল ভ্রান্তি। যেমন আমি ফারুকের সঙ্গে সাথে কথা বলছিলাম যে এলাস আমরা রাখবো কোথায়, এটা 69 গণ আন্দোলনের কবিতা, কিন্তু যারা পাঠক, যারা গবেষক, তারা জানেন কীভাবে বিভ্রান্ত করা হয়েছে। শামসুর রহমানের ওই কবিতাটাকে বলা হচ্ছে হুমায়ুন আজাদের কবিতা, এটাকে মুক্তিযুদ্ধের কবিতা চালানো হচ্ছে। এটাকে বলা হচ্ছে ভাষা আন্দোলনের কবিতা, এটাকে বলা হচ্ছে শেখ মুজিবের কবিতা। আসলে কিছু তা না, এটা 69 গণ আন্দোলন। তো ফলে এইগুলো থেকে আমি বের করে আনছি। যেমন আল মাহমুদ একটি কবিতা লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, নিশিরা, তার কোনো গ্রন্থে নাই। আমি অনেক আগে বেবি মধুদকে এই কবিতা নিয়ে দিয়েছিলাম। তো এটা বের করতে আমার 2 মাস সময় লাগছে, যেহেতু সে কোথাও রাখেনি। তো এই কাজগুলো এত সহজ না। ওরা যখন একটা দৈনিক পাতা করে, অনেক কিছু তাদেরকে ভাবতে হয়, অনেক পত্রিকার পলিসি ভাবতে হয়, তাদের নিজের ব্যাপার, লেখার ব্যাপার ভাবতে হয়, লেখকের সম্পর্ক ভাবতে হয়। ঠিক একই এই কাজগুলো যখন করেছি আমি অনেক দিন সময় নিয়েছি। যেমন আমি যদি বলি আল মাহমুদের কবিতা আমাকে 2 মাস লাগছে বের করতে, মানে নিশ্চয়ই কোথাও আছে, আমি পেয়েছি। একইভাবে শুধু আল মাহমুদ নয়, যারা তরুণ প্রজন্ম লিখছে, যাদের সঙ্গে আমি মনে করি যে তারা বঙ্গবন্ধু নিয়ে তার কিছুটা ভাবছে, মানে মানে এই ভাসিয়ে যাওয়ার মতো নয়, প্রকৃত প্রেমিক, তাদেরকেও তো লিখিয়েছি, যেটা আমি বললাম যে ফারুক আমাকে লিখে দিয়েছেন। তো ফলে এই কবিতাটা সেভাবে করেছি, ছড়ার কাজটা করেছি 100 করে। আর দুটো কাজ আছে, একটি হচ্ছে যে ভারতীয় কবিদের কবিতায় বঙ্গবন্ধু, যেহেতু আমি যে কবিতা লিখি, কবিতার ভিতরে দুর্বলতা আছে। আমি প্রায় 180টা কবিতা পেয়েছি, সেই বনফুল থেকে শুরু করে। এগুলো আমাকে অনেক কষ্ট করে করতে হচ্ছে। আমি খুবই সৌভাগ্যবান, আমি জার্মানি গিয়ে অলোকরঞ্জন দাসকে বলছে আমাকে কবিতা দিতে হবে, উনি আমাকে কবিতা দিয়েছেন। শঙ্খ ঘোষ কথা বলতে পারেন না, হ্যাঁ, তিনি অনুলেখন করেন, তিনি কবিতা দিয়েছেন। আমাকে কালীকৃষ্ণ গুহ কবিতা দিয়েছেন, কমল চক্রবর্তী কবিতা দিয়েছেন, পবিত্র সরকার কবিতা দিয়েছেন। আমি তাদের প্রতি অনেক সম্মান জানাই, যে আগেও পেয়েছি, নতুন যাদের তাদের কবিতা নিচ্ছি। এইভাবে কাজগুলো করতে হচ্ছে। আমি মনে হচ্ছি কাজটা তাড়াহুড়া না করে আমি পড়ে করবো। আরেকটি হচ্ছে একইভাবে বঙ্গবন্ধুকে বিভিন্ন ভাষায় যে বইটি বেরিয়েছিল, আমার মধ্যে ওই বইটির মধ্যে 12টি ভাষা ছিল। আমি এখন 30টি ভাষার কবিতা পেয়েছি। এবং আমি খুবই গর্ব করি, এটা যদি রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে করা হতো আরও বেশি সুযোগ পাওয়া যেত। আমি কানাডায় থাকি, নানা ধরনের মানুষ, তাদের সঙ্গে মিশি, কথা বলি, অনলাইনে যোগাযোগ করি। এবং কোথায় সে রাশিয়া, কোথায় সে চীন, জাপান, তাদের কবিতা যেগুলো পাই। আবার অন্যান্য ভাষার যেগুলো, যেমন আমি চট্টগ্রামে যাব, আদিবাসীদের সঙ্গে মিশবো, তারা যেসব ভাষার আমাদের এখানে যারা, আমি মনে করি বাংলা ভাষার সহোদর, সেই ভাষাগুলো আমরা করে যাচ্ছি। তো ফলে ওই কবিতাগুলো নেবো। তো এইভাবেই কাজগুলো করতে হচ্ছে। আর যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ব্যাপারটা, আমি যুদ্ধ করতে পারিনি, যুদ্ধের সময় আমি 8ম শ্রেণীর ছাত্র ছিলাম, কিন্তু আমি মুক্তিযুদ্ধটাকে দেখেছি, জলজন্ত দেখেছি। তো ফলে আমি মুক্তিযুদ্ধের কবিতা করেছি, গল্প করেছি, মুক্তিযুদ্ধের যে যারা, যেমন ওডারল্যান্ড নিয়ে আমি নাটক করেছি। ওডারল্যান্ড একমাত্র বিদেশি বীর প্রতীক, বিটিভিতে নাটকটা প্রচার হয়েছে। আমি যুদ্ধ শিশু মনোয়ারা ব্যাঙ্কোভার থাকে, এবং সে খুব মানে যুদ্ধ শিশু প্রথম 18 জন কানাডায় যুদ্ধ শিশু গেছে। এগুলো কেউ সুস্থ না, এরা মানুষের বিপর্যস্ত, নানান ঘরে, নানান জায়গায়, নানাভাবে থাকছে। তো এটা মানে আরেকটা বই থাকবে, কানাডায় 71,
এটা আমার একটা প্রিয় কাজ। আমি খুবই কানাডা পার্লামেন্ট থেকে আমি পুরো অধিবেশনে আসছি 71-এ, প্রায় 50 বছর আগের, এবং যারা যুদ্ধের সময় যুদ্ধ ছিল তাদের সাক্ষাৎকার নিয়েছে, ওইখানে এই বিষয়গুলো থাকবে। তো যুদ্ধ শিশু মনোয়ারা বইটা লিখেছি। তারামন বিবি মারা গেছে, তার পুরো জিনিসটা আমি ফাইল করে রেখেছি, তার সঙ্গে আমার কথা হয়েছে, আমি উপন্যাস লিখছি। তো মুক্তিযুদ্ধ আমার একটা প্রিয় বিষয়। আমরা কি কবিতা শুনতে? আমি 3 মিনিটের কবিতা পড়ি। ভাষা আন্দোলনের যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়েছি। এর সঙ্গে আরেকটি কথা আমি বলতে চাই, কানাডার থেকে কিন্তু ভাষা আন্দোলনের আন্তর্জাতিক মাতৃভাষার সূচনা হয়েছিল, রফিয়া এবং সালাম, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আচ্ছা, আমার প্রথম কবিতাটি উল্টো দিকতে পড়তে হবে, 1 নম্বর কবিতাটি। ও আচ্ছা। সেটি হচ্ছে, মৃদের মাটি নেই, তাদের ঘরগুলো বকের মতো দাঁড়িয়ে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লামা রবার লিমিটেড নিয়ে যাচ্ছে জুম চাষের জমি এবং জীবন। মৃত থুত্থুরে বুড়ো একটু কাঁদবে, জল নেই। সেনাবাহিনীর জিপ যাচ্ছে, বুদ্ধিজীবীর আসুন আমরা একটা বিবৃতি দেই। আর প্রথম কবিতাটি 50 নম্বর কবিতাটা, সেটি হচ্ছে, যিশুর একটি বোন ছিল, সে ইংরেজি বর্ণমালার 27তম বর্ণ। ঘুমিয়ে থাকে কুমারী মেরির গর্ভে। যুদ্ধ শিশু নয়, ঈশার অপ্রকাশিত বোন, রূপকথার ভ্রূণ। পাদ্রী পিতা দবদবে ফাদারের কাছে তার প্রশ্ন, সম্পর্কে তৃষ্ণা পেলে কাকে বাবা বলে ডাকবে? ফারুক আহমেদ, আমাদের হলো যে পুরো প্রকাশনা, আমাদের বইয়ের প্রচার, মার্কেটিং, এইসব বিষয়ে আপনি কি একটু বলবেন কিছু? প্রকাশনার ব্যাপারটা তো কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, অজস্র বই বের হচ্ছে, কি ধরনের বই বের হচ্ছে, কি এগুলা আসলে কোনো, এটা কি নিয়ন্ত্রণহীন হয়ে গেছে? এটা কি কোনো সুরাহা নাই? আমাদের এখানে সবকিছুই নিয়ন্ত্রণের ভেতরে তো তেমন কোনো কিছুই নাই ওই অর্থে। এইগুলা নিয়ে আসলে একাডেমি, ওই সংশ্লিষ্ট মানুষজন আসলে চিন্তা করবে। হ্যাঁ, যে ভালো বই ব্যাপারটা আপেক্ষিক, ভালো বই মন্দ বইয়ের ব্যাপারটা, কিন্তু যেভাবে হচ্ছে এটা কোনো ঠিক ঠিকানা নেই। আর বেশিরভাগ প্রকাশক, বিশেষত নতুন অনেক প্রকাশক দেখি, তরুণ কিছু ওরা দেখলেই বোঝা যায় দুর্বল। ওরা আসলে নির্ভর করে হচ্ছে লেখকের উপরে, ওই অর্থে যে লেখকের টাকা নিয়ে ওরা বইটা বের করছে। এইটা তো কোনো প্রফেশনালিজম হবে না, প্রফেশনালিজম না। দ্বিতীয়ত হচ্ছে, আপনার বই বের করছে, কোনো ধরনের কন্ট্রাক্ট নাই, কোনো ধরনের কন্ট্রাক্ট নাই। হ্যাঁ, বই শেষ হয়ে গেছে, তাহলে আমার অনারিয়াম কই? আমি হাসতে হাসতে বলতেছিলাম, সে খুব সিরিয়াসলি নিয়ে নিছে, আমার বন্ধু মানুষ। সে বলতেছে যে, অনারিয়াম তুমি যে বইগুলা মাঝে মধ্যে কিনে নিছো, এগুলোর মধ্যে অনারিয়াম সহ দেয়া আছে। আমি বললাম যে সেটার হিসাবটা তাহলে কিভাবে হবে, অনারিয়াম সহ মানে কি? সময় সাহিত্য সম্পাদনা করি বা অন্যান্য কাজ করে আমি কিন্তু একটা গাড়ি মেনটেন করতে পারি, কিন্তু একটা সময় সাহিত্য সম্পাদক গাড়ি মেনটেন করতে পারতো না। কিন্তু সেটা সেই সময় অবশ্য জরুরি ছিল না, কিন্তু সে যে কাজটা করতো সেটা হচ্ছে, সাহিত্য সম্পাদক বা ওই লেখক, সে তার কাজটা করতো, কবিতাটা লেখার চেষ্টা করতো। হ্যাঁ, কিন্তু আমি নিজে ফিল করি যে আমার ভেতর কবি সত্তাটা আছে। কবিতা কেমন, এটা আমি একটু শেষ করি। কবি সত্তাটা আছে, কিন্তু আমি শেষ পর্যন্ত কবিতাকে সময় দিতে পারছি না। কেন দিতে পারছি না? আমার হইতেছে এই যে মান্থলি গাড়ি মেনটেন করা, আমার লাইফস্টাইল ইত্যাদি মেনটেন করতে গিয়ে এই কাজগুলো আমার করা লাগতেছে। হ্যাঁ, আবার হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যে সাহিত্য সম্পাদনা বা অন্যান্য হিসাব করলে আমি জানি যে আমি আপাতমস্তক সৎ মানুষ, আমার কোনো ধরনের কেউ খুঁজে কোনো কিছু পাবে না। কিন্তু আবার এইগুলার মাধ্যমগুলার ধরে আবার অনেক অসৎ মানুষ তৈরি হচ্ছে। সে সাহিত্য বা সে সম্পাদনা বা এইগুলা করে তার নিজের ব্যক্তিগত সুবিধাগুলো নিচ্ছে, আর্থিকভাবে নানাজনের সুবিধা নিচ্ছে। এই ব্যাপারগুলা এখন তৈরি হয়ে গেছে, তখন বোধহয় এই ব্যাপারগুলো কম ছিল। ম্যাক্সিমাম সাহিত্য সম্পাদক, লেখক, কবি শেলে আড্ডা দিবে। হ্যাঁ, এইটাই যে দোস্ত বা বন্ধু এখানে চলে, এইটা সর্বোচ্চ প্রাপ্তি, এইটা যদি বৈষয়িক হিসাব করা হয়। কিন্তু এখন আসলে ব্যাপারগুলো ওই জায়গাটার মধ্যে নাই। ফলে হচ্ছে এই সার্বিকভাবে আমার মনে হয় যে এক ধরনের সাহিত্য করাপশনের ব্যাপারগুলো ক্রিয়েট হয়ে গেছে আর কি। করাপশন আর হচ্ছে ফেয়ার বলে কোনো ব্যাপার নাই।
প্রকৃত কবি লেখকরা হইতেছে গুত্তা খায়া 10 কিলোমিটার দূরে গিয়ে বসে আছে, কারণ হচ্ছে সে হইতেছে এই ফাইটে তো যাবে না বা যেতে ইচ্ছুক না, বা হইতেছে সে ওই এনার্জি ব্যয় করবে না যে ওই অপেক্ষাকৃত গৌণ দুর্বল দালাল ওদের সাথে গিয়ে কম্পিটিশন করার জন্য। পুরস্কারটা কিন্তু এরকম হয়ে গেছে, পুরস্কারটা ডেফিনেটলি আরো হয়েছে, আরো খারাপ অবস্থা। পুরস্কারটা তো হইতেছে যে এমন, আমি এই যে বললাম না যে ফেব্রুয়ারি মাস বা আসলে বই বগল দাবা করে পাণ্ডুলিপি যে ভাই আমার এটা বই বেরোচ্ছে একটু কাভারেজ, সেই লোকটাই হইতেছে আমার কাছে আসছে কাভারেজের জন্য। অমুকের কাছে যে পুরস্কার দিতে সক্ষম তাকে গত 6 মাস 1 বছর ধরে সার্ভাইভ করার জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে। ফলে পুরস্কার কবিতা ডাজন্ট ম্যাটার বা হইতেছে গল্প সাহিত্য কোনো ব্যাপার না। হ্যাঁ, সেটা হয়ে গেছে। আমি বলি মানে এটা বলতে অসুবিধা নেই, ওই দিন এক বালকের সঙ্গে দেখা, তার হইতেছে একটা বই বেরোইছে, একটা বইয়ে 2টা পুরস্কার পেয়ে গেছে। ও আমার 2-3টা গল্প পাঠাইছে, আমি ইগনোর করতে করতে শেষে একটা ছাপছি। হ্যাঁ, ছাপার পরে ওই দিন দেখা হলো ওর সাথে, দেখা হওয়ার পরে একটা ব্যাপারে আমি বিরক্ত আর কি ছিলাম। হ্যাঁ, তো বিরক্ত থাকার পরে সে বলতেছে ভাই আপনি তো আমার প্রতি রাগ হয়ে আছেন ইত্যাদি। আমি বললাম না না, তো আমি বললাম যে আপনার কি অবস্থা, বই ওইটা কয়টা পুরস্কার হয়েছে? বলে ভাই 2টা। অসাধারণ অবস্থা, এক বই 2 পুরস্কার নিয়ে নিছে। ও গদ্যটা এখনো ঠিকঠাক লিখার মানে পরিস্থিতিতে যায় নাই, কিন্তু ওই যে আপনার বন্ধু সে, আপনি পুরস্কার পাইছেন বা আপনার ইউনিভার্সিটির ছোট ভাই বা অমুক, ফলে হইতেছে যে ওকেও পুরস্কার নিয়ে নিতে হবে। আর পুরস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি পুরস্কার পাইতে দুলাল ভাই এক কারণে ইচ্ছুক। এক হচ্ছে যদি এই যে পুরস্কারগুলো আছে 1 লাখ টাকা করে, আগামী বছর আমি 2টা ট্রাভেল করতে পারবো, 50 করে পার্সোনালি 2টা ট্রাভেল করতে পারবো আমি। হ্যাঁ, আমার ধরেন 7 দিন বালি ঘুরে আমি চলে আসতে পারবো। তো ফলে এইটার জন্য আমি পুরস্কার পেতে ইচ্ছুক, কিন্তু আমি ওইটা করতে ইচ্ছুক না। আবার 3 জনকে বলতে হবে গিয়ে ভাই এই বা স্যার আমাকে এটা ইম্পসিবল লেভেলের। 1 লাখ টাকার জন্য আবার এই ফাইটটা আমি দিতে ইচ্ছুক না আর কি। কিন্তু পুরস্কারের ব্যাপারে যে রাষ্ট্রীয় পুরস্কার যে বিতর্কগুলো উঠছে, স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা পুরস্কার, এটা খুবই দুঃখজনক। আর আমি প্রকাশনার সঙ্গে একটু বলতে চাই যে আগে মুক্তধারা, বিটু বুক হাউস, নওরোজ কিতাবস্থান, মওলা ব্রাদার্স এরা আমাদের সঙ্গে ডিট করতো। বা একটা বই বেরোলে মুক্তধারা থেকে আমার 3টি বই বেরিয়েছে, প্রতি বৈশাখে তারা একটা চেক দিত আমাদেরকে, যা বিক্রি হতো একটা হিসাব থাকতো। এখন কিন্তু এই দীর্ঘকাল এই চুক্তিটা মানে লেখক সঙ্গে প্রকাশক কোনো চুক্তি হয় না। বড় বড় প্রকাশকগুলো যারা শুরু করেছে কেন, তাদেরকে বই সাপ্লাই দিতে হয় বিভিন্ন জায়গায়। তো ফলে রাষ্ট্রীয়ভাবে একটা থাকে যে তুমি যে বই সাপ্লাই দিচ্ছ, লেখক চুক্তি করছো কিনা। আমার অনেক বন্ধু বান্ধব প্রকাশক যারা আছেন তারা আমার সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করেছেন, কিন্তু পয়সা দিচ্ছেন না। এটা শুধুমাত্র কাগজপত্র ফাইলে রাখার জন্য, হ্যাঁ, ওটা দেখানোর জন্য যে আমরা করছি। এটা আর যেটা হচ্ছে বই আগে বের করার জন্য কঠিন ছিল, লেটার বই যেত, প্রুফ দেখা হতো। এখন তো 3 দিনে বই বের করা যায়, 3 দিনে বের করা সহজ হচ্ছে। তো এই সহজ ব্যাপারটা, আর নতুন প্রকাশক যারা আসছে আমি তাদেরকে অভিনন্দন জানাই, নতুন লেখক তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু নতুন লেখকদের একটু ধৈর্য ধরা উচিত। বই বের করার 3টা পুরস্কার নেওয়ার প্রবণতাটা, আর বই বের করতে হবে, লিখতে লিখতে একটা পর্যায়ে যাওয়ার পর একটু বই যাওয়া উচিত। যেমন যারা বই বের করছেন, হ্যাঁ, নিজের রাগে ক্ষোভে, হ্যাঁ ফারুক লেখা ছাপলো না, দেখো ফারুক তুমি ছাপো না, আমি বই বের করছি, হ্যাঁ, এই ব্যাপার আছে না, কিছু কিছু আছে। এবং হাবিব ভাইয়ের এই গল্পগুলো মানে বলতেন, নানা রকমের গল্প বলতেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি সংক্ষেপে এই কথাই বলবো যে এই বইগুলো যারা বাংলা একাডেমিতে বিশাল চত্বরে যারা আসছে, তার অধিকাংশই মানে প্রকাশক ওইভাবে নয়। তারা বইগুলো বের করছে, গোডাউনে রাখছে, তাদের কোনো শোরুম নাই, তাদের কোনো বিপণনের ব্যবস্থা নাই। তারা ওই 200 বই লেখককে দিয়েছে, 100 বই রিভিউর জন্য দিয়েছে, এবং তারা বইগুলো পাচ্ছে না। তো ফলে যারা আসছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে, এবং তাদের উচিত খুব হিসাব নিকাশ করে বইগুলো করা উচিত। তাদের যে মানে ইনভেস্টগুলো করছে, পুরো টাকা জলে যাচ্ছে, যাতে টাকাটা ফেরত আসে, লেখক তৈরি হয়। এভাবে মানে কি বলবো, প্রকাশক হওয়া উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ সাইফুল্লাহ মাহমুদ দুলাল ভাই যেভাবে বলছে এটাই আসলে ঠিক। আমি এংরি বার্ডের মতো বলছি, কিন্তু আমি সংক্ষেপে বললাম, দীর্ঘ আলোচনার অপেক্ষা রাখে। কারণ আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, যে এখানে হয়তো বঙ্গবন্ধুকে নিয়ে একটা বিষয় কথা বলা যায়, সাহিত্য সম্পাদনা নিয়ে কথা বলা যায়, বা প্রকাশক, তো ফলে অল্প সময়ের মধ্যে আমরা অল্প সময়ের জন্য তাও আপনি আমার আমন্ত্রণে সাড়া দিচ্ছেন, এত কষ্ট করে মানে জ্যাম উপেক্ষা করে আসলেন আর কি। এসে আমাদের দুজনকে কফি খাওয়াই দিয়েন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। থ্যাংক ইউ ফারুক আহমেদ, আপনাকেও ধন্যবাদ যে এরকম একটা আয়োজনের জন্য। হ্যাঁ, না, ভালোই লাগলো, অনেক কথা বলতে পারলাম, অনেক স্মৃতিচারণ করলাম, এবং কি বলবো মানে এক ধরনের
নিজেদেরকে সজীব করলাম যে অনেক বিষয়গুলোর সঙ্গে আমি সম্পৃক্ত, বা আমার যারা দর্শক শ্রোতা আছেন, হ্যাঁ আমার যারা জানা দরকার তো আসলে তারা কথাগুলো। জানবে। যেমন আমার একটু ভালো লাগছে যে গানের ব্যাপারটা, আমি যে গান লিখতাম বা আমার গান এত জনপ্রিয় ছিল, এখনো বাজে কিন্তু কোরিওগ্রাফি হয়, বাজে। এটা অনেকেই জানে না। অনেকে, আমি কালকে যে বললাম বিয়েতে গেলাম, সেখানে এই গানটা গাচ্ছে, সে সেগুলো মোবাইল বের করে সে, ভাই এটা আপনার না, আপনার না। আমিও খুব লজ্জা পাচ্ছিলাম যে বিয়ের অনুষ্ঠানে তারা আবেগটা প্রকাশ করছে। তো ফলে অনেক কিছু জানলাম। এবং ফারুক যে সাহিত্য সম্পাদনা করতে গিয়ে মানে বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে আহসান নবীর কাছে গল্পগুলো আমি শুনতাম। আহসান নবী অনেক মানে এই গল্পগুলো আমাকে বলতেন। তো আমি জানি ওরা সমস্যার মধ্যে থাকে, চাপ থাকে, মানে কর্তৃপক্ষের চাপ থাকে, আমরা বড় ভাই আমাদের চাপ থাকে, তরুণ লেখকদের চাপ থাকে, আবার নারীদের চাপ থাকে। তো ফলে এইসব মেনটেন করা খুব কঠিন কাজ। আর এই সাহিত্যের বাইরেও যে কাজগুলো করছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এগুলো দরকার। যে গাড়ি মেনটেন করে বলতেছিলাম, ও গাড়ি মেনটেন করে ইত্তেফাকের বেতনে আমার মনে হয় না, তার জন্য তার রাত্রে কাজ করতে হয়, বাইরে কাজ করতে হয়, এবং সেগুলো সৃজনশীল কাজ। হ্যাঁ, তো ফলে এবং কিভাবে করে ও ড্রাইভিং, ওর কিন্তু ড্রাইভার নাই, হ্যাঁ ও নিজে ড্রাইভ করতে হয়। এই যে তৈরি করা, এটা আমরা সাহস পাইনি, এটা সময় তাকে এই জায়গায় এনেছে। তো ফলে প্রত্যেকটা সাহিত্য সম্পাদকের যে দায়িত্ব থাকে, লেখক হিসেবে দায়িত্ব থাকা উচিত, প্রকাশকদের দায়িত্ব থাকা উচিত, যারা উপস্থাপনা করে তাদের কিছু দায়িত্ব থাকা উচিত। অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক খুশি হলাম আপনারা আসলেন। থ্যাংক ইউ।